রিচ ড্যাড পুর ড্যাড। ভূমিকা এর একটা বিশেষ প্রয়োজন আছে। স্কুল কি শিশুদের বাস্তব জগতের উপযুক্ত করে প্রস্তুত করে? আমার বাবা মা বলতেন, পরিশ্রম করে পড়াশোনা করো এবং ভালো ফল করো, তাহলে তুমি একটা মোটা মাইনের চাকরি পাবে, বিশেষ সুবিধা সুযোগ পাবে। তাদের জীবনের উদ্দেশ্য ছিল আমার দিদিকে এবং আমাকে কলেজে পড়ার সুযোগ দেওয়া, যাতে আমরা জীবনে সফল হওয়ার সুযোগ পাই। শেষে যখন আমি 1976-এ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ে ক্লাসের প্রায় শীর্ষস্থান পেয়ে অনার্স গ্র্যাজুয়েট হলাম, আমার বাবা মার উদ্দেশ্য পূর্ণ হলো। এটা তাদের জীবনের সবচেয়ে সেরা সাফল্য। মাস্টার প্ল্যান অনুযায়ী 8টি সেরা অ্যাকাউন্টিং ফার্মের একটিতে আমি চাকরি পেলাম এবং আমি সানন্দে সুদীর্ঘ কর্মজীবনের যথাসময়ের আগেই অবসর নেওয়ার প্রত্যাশায় থাকলাম। আমার স্বামী মাইকেলও ছিলেন একই পথের পথিক। আমরা দুজনে এসেছিলাম পরিমিত রোজগারের কঠোর পরিশ্রমী পরিবার থেকে। কাজের ক্ষেত্রে প্রচণ্ড মূল্যবোধে বিশ্বাসী। মাইকেল অনার্স নিয়ে গ্র্যাজুয়েট পাশ করেছিলেন, বরং সে দুবার ডিগ্রি নিয়েছিলেন, একবার ইঞ্জিনিয়ার হিসেবে, একবার আইন স্কুল থেকে। সে ওয়াশিংটন ডিসির পেটেন্ট আইনে বিশেষজ্ঞ। একটি বিখ্যাত ল ফার্ম শীঘ্রই তাকে চাকরিতে নিযুক্ত করেছিল। তার ভবিষ্যৎ উজ্জ্বল মনে হয়েছিল, কারণ তার কর্মজীবনে উন্নতির পথ সুনির্দিষ্ট ছিল এবং তাড়াতাড়ি অবসর গ্রহণের সুনিশ্চয়তা ছিল। যদিও আমরা কর্মজীবনে সফল হয়েছিলাম, কিন্তু যেমন আশা করেছিলাম ঠিক তা হয়নি। সঠিক কারণেই আমরা বহুবার চাকরি বদল করেছি, তাই আমরা কোনো পেনশনের সুবিধা অর্জন করতে পারিনি। আমাদের অবসর গ্রহণের পুঁজি শুধু আমাদের ব্যক্তিগত যোগদানের সাহায্যেই বৃদ্ধি পাচ্ছে। মাইকেল এবং আমার বিবাহিত জীবন চমৎকার এবং আমাদের 3টি সুন্দর সন্তান আছে। যখন আমি এই বইটা লিখছি তখন দুজনে কলেজে পড়ে এবং একজন সবে হাই স্কুল শুরু করেছে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ তৈরি করার জন্য প্রচুর টাকা খরচ করেছি, যাতে নিশ্চিতভাবে তারা সব থেকে ভালো শিক্ষা পায়। 1996 সালে একদিন আমার সন্তানদের মধ্যে একজন স্কুল সম্পর্কে মোহভঙ্গ হয়ে বাড়িতে এলো। পড়াশোনায় তার একঘেয়েমি আর ক্লান্তি এসে গিয়েছিল। তার প্রতিবাদী যুক্তি, যেসব বিষয়গুলো ব্যবহারিক জীবনে দরকার হয় না সেসব পড়ে কি দরকার, বাস্তব জীবনে তার কতটাই বা কাজে আসে। বিশেষ কিছু না ভেবেই আমি উত্তর দিলাম, কারণ তুমি যদি ভালো নম্বর না পাও তুমি কলেজে ঢুকতে পারবে না। সে উত্তর দিল, আমি কলেজে যাই আর না যাই, আমি বড়লোক হবই। তুমি যদি কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে না বের হও তুমি ভালো চাকরি পাবে না। মায়ের মনের আশঙ্কা ও চিন্তা নিয়ে আমি বললাম, তোমার যদি ভালো চাকরি না থাকে তুমি কিভাবে বড়লোক হওয়ার পরিকল্পনা করবে? আমার ছেলে একটু হাসির ভান করল এবং একঘেয়েমিতে ধীরে ধীরে মাথা দোলাতে থাকল। এরকম কথা আগেও অনেকবার হয়েছে। ও মাথা নিচু করে চোখ ঘোরাতে লাগলো। আমার মাতৃসুলভ জ্ঞানের বাণী একবারও তার কানে ঢুকল না। আমার ছেলে চটপটে এবং দৃঢ়চেতা হলেও সে সবসময়ই বিনয়ী এবং সশ্রদ্ধ যুবক। মা, ও বলতে শুরু করলো, এবার আমার ভাষণ শোনার পালা। সময়ের সঙ্গে চলো, চারিদিকে দেখো, বড় বড় ধনী ব্যক্তিরা তাদের শিক্ষার কারণেই ধনী হননি। মাইকেল জর্ডন আর ম্যাডোনাকে দেখো। এমনকি বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছেন, তিনিও হার্ভার্ডের পড়াশোনা শেষ না করেই ছেড়ে দিয়েছেন। তিনি এখন আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি, অথচ এখনও তার বয়স 30-এর কোঠায়। একজন
বেসবল খেলোয়াড় আছেন যে বছরে $4 মিলিয়ন চেয়েও বেশি রোজগার করেন, অথচ সে মানসিক প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত। আমরা দুজনেই অনেকক্ষণ চুপচাপ ছিলাম। আমার কাছে তখন একটা কথা ভোরের মতো পরিষ্কার যে আমার বাবা মা আমাকে যে উপদেশ দিয়েছিলেন আমিও আমার ছেলেকে সেই একই উপদেশ দিচ্ছি। চারদিকের পৃথিবী বদলে গেছে, কিন্তু বদলায়নি সেই উপদেশ দেওয়াটা। ভালো শিক্ষা পাওয়া এবং ভালো নম্বর পাওয়া আজকাল আর সাফল্য সুনিশ্চিত করে না। আমার সন্তানরা ছাড়া কেউ তা লক্ষ্য করেছে বলে মনেও হয় না। সে বলতে থাকলো, মা, আমি তোমার আর বাবার মতো অত পরিশ্রম করে কাজ করতে চাই না। তোমরা অনেক অর্থ উপার্জন করেছ, আমরা একটা বিশাল বাড়িতে থাকি, সেখানে অনেক দামি আসবাব আছে। আমি যদি তোমার পরামর্শ মেনে চলি, আমার শেষটাও তোমার মতো হবে, শুধু আরও ট্যাক্স দেওয়ার জন্য পরিশ্রমের ওপর পরিশ্রম এবং শেষ অবধি ধার করে তার পরিসমাপ্তি। এখন আর চাকরিতে নিশ্চয়তা নেই। আমি জানি যে কাজ সংক্ষিপ্ত এবং সঠিক আয়তনে কিভাবে করতে হয়। আমি এটাও জানি আজকের কলেজ গ্র্যাজুয়েটরা তোমরা যখন গ্র্যাজুয়েট হয়েছিলে তার চেয়েও কম রোজগার করে। ডাক্তারদেরই দেখো না, তারা আগের মতন রোজগার করে না। আমি জানি অবসর গ্রহণের পর আমি সোশ্যাল সিকিউরিটি বা কোম্পানি পেনশনের ওপর নির্ভর করতে পারবো না। আমার নতুন সমাধানের প্রয়োজন। ও ঠিক বলেছিল, ওর নতুন সমাধানের দরকার ছিল, প্রয়োজন আমারও ছিল। যারা 1945-এর আগে জন্মেছেন তাদের ওপর আমার বাবা মার পরামর্শ কার্যকরী হতে পারে, কিন্তু আমরা যারা এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে জন্মেছি তাদের পক্ষে সেটা ভয়ঙ্কর হতে পারে। আর আমি আমার সন্তানদের এই সোজা কথাটা বলতে পারি না, স্কুলে যাও, ভালো নম্বর পাও এবং একটা নিশ্চিত ঝুঁকিহীন চাকরি খোঁজো। আমি জানতাম আমার সন্তানদের শিক্ষার জন্য নতুন পথ নির্দেশিকা আমাকে খুঁজতে হবে। আমাদের সন্তানদের স্কুলে অর্থনৈতিক বিষয়ে শিক্ষার অভাব নিয়ে একজন মা হিসাবে এবং একজন অ্যাকাউন্ট্যান্ট হিসাবে আমি চিন্তিত ছিলাম। হাই স্কুল ছাড়ার আগেই আজকালকার অনেক যুবকদের কাছে ক্রেডিট কার্ড থাকে, অথচ পয়সা কি এবং অর্থ কিভাবে বিনিয়োগ করা যায় এ বিষয়ে তাদের কোনো পাঠ্যক্রম পড়া থাকে না। ফলে কি করে চক্রবৃদ্ধি সুদ কাজ করে এটা বোঝাও তাদের পক্ষে কঠিন ব্যাপার হয়ে যায়। সোজা কথায় তারা মোটেই তাদের জন্য অপেক্ষমান পৃথিবীর মুখোমুখি হবার জন্য প্রস্তুত থাকে না। তাই তারা এমন জগতে বেঁচে থাকে যেখানে খরচ করাকে সঞ্চয়ের থেকে বেশি মর্যাদা দেওয়া হয়। আমার বড় ছেলে যখন কলেজে ঢুকে তার ক্রেডিট কার্ড ব্যবহার করে অসম্ভব দেনায় ডুবে গেল, তখন আমি শুধু তার ক্রেডিট কার্ডগুলো নষ্ট করতেই সাহায্য করলাম না, তার সাথে আমি এমন শিক্ষাক্রম সন্ধান করতে থাকলাম যা আমাকে এবং আমার ছেলে মেয়েদের অর্থনৈতিক বিষয়ে শিক্ষা দেবে। গত বছর একদিন আমার স্বামী তার অফিস থেকে আমায় ফোন করে বলল, আমার মনে হয় আমি একজনের দেখা পেয়েছি যার সাথে তোমার আলাপ করা উচিত। ওর নাম রবার্ট কিওসাকি। উনি একজন ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। উনি এখানে একটা শিক্ষণীয় বিষয়ের উপর প্যাটেন্টের জন্য আবেদন করেছেন। আমার মনে হয় ঠিক এই বিষয়টাই তুমি খুঁজছিলে। ঠিক আমি যেটা খুঁজছিলাম। রবার্ট কিওসাকি যে নতুন শিক্ষণীয় বিষয়ে ক্যাশ ফ্লো তৈরি করেছিলেন তা দেখে আমার স্বামী অত্যন্ত অভিভূত হয়েছিলেন। তিনি ব্যবস্থা করেছিলেন যাতে আমরা দুজনেই এটার প্রোটোটাইপ পরীক্ষার সময় অংশগ্রহণ করতে পারি। যেহেতু এটা একটা শিক্ষামূলক খেলা, তাই আমি আমার 19 বছরের মেয়েকেও জিজ্ঞাসা করলাম এটিতে অংশগ্রহণ করবে কিনা। সে তখন স্থানীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রী। সেও রাজি হয়েছিল। প্রায় 15 জন লোক 3টি দলে ভাগ হয়ে এই খেলার পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিল।
মাইক ঠিকই বলেছিল। এটাই সেই শিক্ষণীয় বিষয় যার খোঁজে আমি ছিলাম। কিন্তু এতে একটা মোচড় ছিল। এটা একটা রংচঙে মনোপলি বোর্ডের মতন দেখাতে, যার মাঝখানে একটা বড়সড় সুসজ্জিত ইঁদুর আছে। মনোপলির সঙ্গে তফাৎ এই যে এতে দুটো রাস্তা আছে, একটা ভিতরে একটা বাইরে। খেলাটার উদ্দেশ্য হলো ভিতরের রাস্তা থেকে বেরিয়ে আসা, যার নাম রবার্ট দিয়েছেন র্যাট রেস বা ইঁদুর দৌড়, এবং বাইরের রাস্তাটাতে পৌঁছানোর নাম ফাস্ট ট্র্যাক বা দ্রুত পথ। ফাস্ট ট্র্যাককে বাস্তব জীবনে ধনীরা যেভাবে খেলে রবার্ট তার অনুকরণ করে প্রয়োগ করেছিলেন। রবার্ট তারপর র্যাট রেস এর অর্থ সঠিকভাবে বর্ণনা করেছিলেন। আপনি যদি মাঝারি শিক্ষিত এবং কঠোর পরিশ্রমী লোকদের জীবন লক্ষ্য করেন, তাহলে দেখবেন তারা একই ধরনের রাস্তা অনুসরণ করেন। শিশু জন্মায় এবং স্কুলে যায়। শিশু যখন স্কুলে গিয়ে ভালো ফল করে, মাঝামাঝি থেকে ভালো নম্বর পায় এবং একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়, তার বাবা মা গর্বিত এবং উত্তেজিত হন। শিশুটি গ্র্যাজুয়েট হয়, হয়তো কোনো গ্র্যাজুয়েট স্কুলে যায় এবং ঠিক যেমন পরিকল্পিত ছিল তাই করে, অর্থাৎ একটা নিশ্চিত নিরাপদ চাকরির খোঁজে। ছেলে বা মেয়েটি ডাক্তার হিসেবে বা আইনজ্ঞ হিসেবে সেরকম চাকরি পেয়েও যায়, অথবা আর্মিতে যোগ দেয় বা সরকারি চাকরি পায়। সাধারণত ছেলে বা মেয়েটি টাকা রোজগার করতে শুরু করে, প্রচুর ক্রেডিট কার্ড আসতে থাকে, আর শুরু হয়ে যায় কেনাকাটা করার বেহিসাবি ব্যয়। হাতে প্রচুর অর্থ থাকায় সে তার মতো অন্যান্য অল্প বয়সীদের সঙ্গে প্রিয় জায়গাগুলিতে যায়, মেলামেশা করে, বন্ধুত্ব করে এবং কখনো কখনো বিয়েও করে। জীবন তখন উত্তেজনায় ভরপুর। ছেলে মেয়ে দুজনেই এখন চাকরি করে, দুজনের রোজগার আশীর্বাদের মতন। তারা সাফল্যের স্বাদ অনুভব করে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখায়। তারা স্থির করে একটা বাড়ি, গাড়ি, টেলিভিশন কেনার, ছুটি নেওয়ার এবং সন্তান জন্ম দেওয়ার। আনন্দের হাট বসে। অর্থের প্রয়োজন প্রচণ্ড বেড়ে যায়। সুখী দম্পতি স্থির করে তাদের কর্মজীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা আরও পরিশ্রম করতে শুরু করে যাতে তাদের পদোন্নতি ঘটে এবং মাইনে বাড়ে। দ্বিতীয় সন্তান জন্ম নেয় এবং আরও বড় বাড়ির প্রয়োজন হয়ে পড়ে। তারা আরও পরিশ্রম করে, আরও ভালো কর্মীতে পরিণত হয় এবং নিজেকে চাকরিতে একান্তভাবে উৎসর্গ করে দেয়। তারা বিশেষভাবে দক্ষ হবার জন্য আবার বিভিন্ন ট্রেনিং স্কুলেও যায়, যাতে তারা আরও কর্মক্ষেত্রে আরোই বেশি পারদর্শী হয়ে রোজগার বাড়াতে পারে। তারা আরেকটা অন্য চাকরিও নিতে পারে। তাদের আয় বাড়ে ঠিকই, কিন্তু তার সঙ্গে বাড়ে তাদের আয়করের সীমানাটাও। বাড়তে থাকে তাদের নতুন বড় বাড়ির স্থাবর সম্পত্তিজনিত কর, সোশ্যাল সিকিউরিটিজনিত কর এবং আরও অন্যান্য কর। তারা তাদের বিশাল অঙ্কের মাইনেটা দেখে আর ভাবে সব টাকাগুলো যাচ্ছে কোথায়। তারা কয়েকটা মিউচুয়াল ফান্ড কেনে এবং মুদিখানার জিনিসপত্র ক্রেডিট কার্ডে কেনে। ছেলেমেয়েরা 5 থেকে 6 বছর বয়সে পৌঁছালে তাদের কলেজের জন্য সঞ্চয় করা প্রয়োজন হয়ে দাঁড়ায়। এইভাবে সেই সুখী দম্পতি যারা 35 বছর আগে জন্মেছিল, এখন তাদের কর্মজীবনটা আটকে পড়েছে র্যাট রেসের জালে। তারা কাজ করতে থাকে তাদের কোম্পানির মালিকের জন্য, সরকারের কর দেবার জন্য, যে ব্যাংক তাদের মর্টগেজ দিচ্ছে তার জন্য এবং ক্রেডিট কার্ডের জন্য। তারপর তারা নিজেদের সন্তানদের উপদেশ দিতে থাকে, ভালো করে পড়াশোনা করো, ভালো নম্বর পাও এবং একটা নিশ্চিত চাকরি অথবা জীবিকা অর্জনের উপায় বেছে নাও। তাদের অর্থ সম্বন্ধে কোনো শিক্ষাই হয় না। তাদের সরলতা থেকে যারা লাভবান হচ্ছে তাদের কাছ থেকে যৎসামান্য শিক্ষা পান। তারা সারা জীবন পরিশ্রম করতে থাকে। এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে আবার একটি পরিশ্রমী প্রজন্মে। একেই র্যাট রেস বা ইঁদুর দৌড় বলে। টাকা পয়সা সম্পর্কিত কোনো শিক্ষাই তাদের হয় না।
কখনো কখনো যারা তাদের থেকে লাভবান হন তাদের থেকে কিছু শিক্ষা পান, যার ফলে তারা সারাটা জীবন প্রচণ্ড পরিশ্রম করতে থাকেন। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এই চলতে থাকে। একে ইঁদুরদৌড় বলা হয়। এই র্যাট রেস থেকে বেরোবার একমাত্র উপায় হলো অ্যাকাউন্টিং এবং ইনভেস্টিং, এই দুটি বিষয়েই আপনার দক্ষতা সুনিশ্চিত করা। অবশ্য এই দুটি বিষয়ে দক্ষতা অর্জন সবচেয়ে কঠিন কিনা তা তর্ক সাপেক্ষ। আমি এইটা দেখে বেশ অবাক হলাম যে এক সময় একজন প্রতিষ্ঠিত সিপিএ হিসেবে রবার্ট বিগ 8 অ্যাকাউন্টিং ফার্মে কাজ করতেন, অথচ সে একই বিষয় অত্যন্ত মজার এবং উত্তেজনাপূর্ণভাবে শেখাচ্ছিলেন। শেখানোর পদ্ধতিকে এমন মোড়ক পড়াচ্ছিলেন যে আমরা যখন মন দিয়ে ইঁদুরদৌড় থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছিলাম, এইটা ভুলেই গিয়েছিলাম যে আমরা কিছু শিখছি, খেলছি না। খুব তাড়াতাড়ি একটা শিক্ষামূলক পরীক্ষা এক আনন্দ সন্ধ্যায় রূপান্তরিত হলো। আমার মেয়ে আমার সঙ্গে এমন সব বিষয়ে কথা বলতে লাগলো যা আমরা আগে কোনো দিন আলোচনা করিনি। যে খেলা খেলতে একটা আয়ের স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের প্রয়োজন হয়, একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে সেই খেলা আমার কাছে সহজ ছিল। তাই আমার মেয়েকে এবং আমার টেবিলের অন্যান্যদের যারা এই বিষয়ে কিছু বোঝে না তাদের সাহায্য করার মতো সময় আমার ছিল। সেই দিন ইঁদুরদৌড় খেলায় সমস্ত লোকগুলির মধ্যে আমিই প্রথম এবং একমাত্র লোক যে এই খেলার ধাঁধা থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলাম। আমি মাত্র 50 মিনিটের মধ্যে বাইরে এসে গিয়েছিলাম, যদিও খেলাটা প্রায় 3 ঘন্টা ধরে চলেছিল। আমার টেবিলে একজন ব্যাংকার, একজন ব্যবসায় মালিক এবং একজন কম্পিউটার প্রোগ্রামার ছিলেন। অ্যাকাউন্টিং এবং ইনভেস্টিংয়ে এত কম জ্ঞান আমায় বিচলিত করেছিল, কারণ এই বিষয়গুলি তাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভাবছিলাম তাদের বাস্তব জীবনে নিজেদের অর্থনৈতিক ব্যাপার তারা কিভাবে পরিচালনা করে। আমার 19 বছরের মেয়ে কেন বুঝতে পারছে না বুঝতে পারছি, কিন্তু এরা সবাই সাবালক, অন্ততপক্ষে আমার মেয়ের বয়সের দ্বিগুণ। এদের তো বোঝা উচিত। আমি র্যাট রেস থেকে বেরিয়ে আসার পর 2 ঘন্টা যাবৎ দেখছিলাম কিভাবে আমার মেয়ে এবং এই সব সচ্ছল শিক্ষিত পূর্ণবয়স্করা তাদের ছক্কা ফেলছেন এবং মার্কার সরাচ্ছেন। তারা এত কিছু শিখছে বলে যদিও আমি খুশি হয়েছিলাম, কিন্তু বিচলিত হচ্ছিলাম এই দেখে যে সাধারণ অ্যাকাউন্টিং এবং ইনভেস্টিংয়ের বুনিয়াদ সম্পর্কেও তারা কত কিছু জানে না। তাদের আয়ের স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের সম্পর্কে বুঝতে অসুবিধা হচ্ছিল। তারা যেভাবে সম্পত্তি কিনছিল এবং বিক্রি করছিল, তাদের মনে রাখতে অসুবিধা হচ্ছিল যে প্রতিটি লেনদেন তাদের মাসিক ক্যাশ ফ্লোর উপর প্রভাব ফেলতে পারে। আমি ভাবছিলাম বাস্তব জীবনে কত কোটি লোক আছে যারা অর্থনৈতিক সমস্যা নিয়ে লড়াই করছে, শুধুমাত্র তারা কোনো দিন এই বিষয়ে শিক্ষা পায়নি বলে। আমি মনে মনে ভাবছিলাম যে ভাগ্যিস ওরা মজা পাচ্ছে আর এই জন্য খেলাটা উপভোগ করছে। প্রতিযোগিতা শেষ হওয়ার পর রবার্ট আমাদের 15 মিনিট সময় দিয়েছিল নিজেদের মধ্যে ক্যাশ ফ্লো নিয়ে আলোচনা আর সমালোচনা করার। আমাদের টেবিলের ব্যবসার মালিক মোটেই খুশি নন, তার খেলাটা পছন্দ হয়নি। তিনি বলছিলেন আমার এগুলো জানার কোনো দরকার নেই। আমি অ্যাটর্নি, ব্যাংকার এবং অ্যাকাউন্টেন্ট নিয়োগ করি আমার এই সব বিষয় সামলানোর জন্য। রবার্ট এর উত্তরে বলেছিলেন, আপনি কি কোনো দিন লক্ষ্য করেছেন এমন অনেক অ্যাকাউন্টেন্ট, ব্যাংকার, অ্যাটর্নি, স্টক ব্রোকার আছে যারা ধনী নয়? তারা অনেক কিছু জানেন এবং বেশিরভাগই বুদ্ধিমান হন, তা সত্ত্বেও বেশিরভাগই ধনী হন না। ধনীরা যা জানে তা আমাদের স্কুলের ছাত্রদের শেখানো হয় না। আমরা এই সব লোকেদের কাছ থেকে পরামর্শ নেই।
কিন্তু একদিন আপনি হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যেতে গিয়ে ট্রাফিকে আটকে গেলেন। আপনি কাজে যাবার জন্য বেরোবার প্রাণপণ চেষ্টা করছেন। হঠাৎ আপনি ডান দিকে তাকিয়ে দেখলেন আপনার অ্যাকাউন্টেন্টও সেই একই জ্যামে আটকে গেছেন। বাঁ দিকে তাকিয়ে আপনি ব্যাংকারকেও দেখতে পেলেন। সেই পরিস্থিতিটা আপনি নিশ্চয় বুঝতে পারছেন। কম্পিউটার প্রোগ্রামারও খেলাটায় বিশেষ প্রভাবিত হননি। আমি এটা শেখার জন্য একটা সফটওয়্যার কিনতে পারি। ব্যাংকারকে অবশ্য এটা নাড়া দিয়েছিল। আমি এটা স্কুলে পড়েছিলাম, অ্যাকাউন্টিংয়ের অংশটা, কিন্তু কখনোই জানতাম না কিভাবে এটা বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। এখন আমি জেনেছি আমার নিজের র্যাট রেস থেকে বেরিয়ে আসা প্রয়োজন। কিন্তু আমার মেয়ের মন্তব্যই আমাকে বেশি স্পর্শ করেছিল। ও বলেছিল, আমার খুব মজা লেগেছে শিখতে। আমি এই ব্যাপারে অনেক কিছু জানলাম, যে পয়সা কিভাবে সত্যি সত্যি কাজ করে এবং কিভাবে পয়সা বিনিয়োগ করতে হয়। তারপর সে আরও যোগ করেছিল, এখন আমি জানি এবারে আমি নিজের মনের মতো পেশা নির্বাচন করতে পারি। আমি কাজ করতে চাই, কিন্তু তা শুধুমাত্র কাজের নিরাপত্তা, সুবিধা অথবা আমি তার থেকে কত আয় করতে পারবো তার জন্য নয়। এই খেলার শিক্ষণীয় জিনিসগুলো আমি যদি শিখতে পারি, তাহলে আমি স্বাধীনভাবে আমার যা ইচ্ছা তাই করতে পারবো বা পড়তে পারবো। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বিশেষ কর্মদক্ষতার চাহিদা আছে বলে নয়। যদি আমি এটা শিখতে পারি, আমার চাকরির সুবিধা নিশ্চিত বা সোশ্যাল সিকিউরিটি নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমাদের খেলা শেষ হবার পর আমি রবার্টের সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে পারিনি, কিন্তু তার প্রজেক্ট সম্বন্ধে আরও আলোচনা করার জন্য পরে দেখা করব বলে স্থির করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এই খেলার মাধ্যমে সে অন্যদের অর্থনৈতিক ব্যাপারটা আলাদাভাবে বোঝাতে চেয়েছিল। আমি ওর পরিকল্পনা সম্বন্ধে আরও জানার জন্য আগ্রহী ছিলাম। পরের সপ্তাহেই আমার স্বামী এবং রবার্ট এবং তার স্ত্রীর সাথে এক নৈশভোজে সাক্ষাতের ব্যবস্থা করেছিলাম। যদিও এটা আমাদের প্রথম সামাজিক মেলামেশা, তবুও আমাদের মনে হয়েছিল আমরা যেন একে অন্যকে বহু বছর ধরে চিনি। আমরা দেখলাম যে আমাদের অনেক কিছুই একরকম। আমরা খেলাধুলা, নাটক, রেস্তোরাঁ থেকে অর্থনৈতিক ও সামাজিক বিষয় আগাগোড়া সব কিছু নিয়ে কথা বলেছিলাম। পরিবর্তনশীল জগৎ নিয়েও আমরা আলোচনা করেছিলাম। কিভাবে আমেরিকানদের অবসর গ্রহণের পর সামান্য অথবা কিছুই সঞ্চয় থাকে না, অথচ সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার কীরকম দেউলিয়া অবস্থা তা নিয়েও আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করেছিলাম। ৭৫ মিলিয়ন বেবি বুমারদের অবসর গ্রহণের সময় কি আমাদের সন্তানদের তার দাম দিতে হবে? আমরা ভাবছিলাম পেনশন পরিকল্পনার উপর নির্ভর করে থাকা কতখানি ঝুঁকিপূর্ণ। সাধারণ লোক যদি তা উপলব্ধি করতে পারত। রবার্টের প্রাথমিক চিন্তার কারণ ছিল আমেরিকা এবং সারা পৃথিবীতে বিত্তবান এবং বিত্তহীন ব্যক্তির মধ্যে ক্রমবর্ধিত ব্যবধান। তিনি নিজে স্বশিক্ষিত এবং স্বপ্রতিষ্ঠিত এন্টারপ্রেনার। সমস্ত পৃথিবী ঘুরে রবার্ট বিনিয়োগ করেছিলেন এবং ৪৭ বছর বয়সেই অবসর গ্রহণে সক্ষম হয়েছিলেন। আমার সন্তানদের জন্য আমার যে উদ্বেগ ছিল, উনিও তাই নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তাই উনি অবসর জীবন ছেড়ে আবার এসে কাজ শুরু করেছিলেন। উনি জানতেন পৃথিবী বদলে গেছে, কিন্তু শিক্ষার কোনো পরিবর্তন আসেনি। রবার্টের মতে ছেলেমেয়েরা পুরনোপন্থী শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর কাটায় এবং এমন সব বিষয়ে শিক্ষা পায় যা তারা কোনো দিন কোথাও কাজে লাগাতে পারে না। নিজেদের তারা এমন এক পৃথিবীর জন্য তৈরি করে যার আর কোনো অস্তিত্ব নেই। উনি মনে করতেন আজকের দিনে আপনার সন্তানের জন্য ভয়ঙ্কর উপদেশ হওয়া উচিত, স্কুলে যাও, ভালো নম্বর পাও এবং একটি নিশ্চিত নিরাপদ চাকরি খোঁজো।
ওটা পুরনো ও বাজে উপদেশ হয়ে গেছে। যদি আপনি এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় কি হচ্ছে তা দেখতে পান, তাহলে আপনিও আমার মতো চিন্তিত হবেন। তিনি বিশ্বাস করতেন এটা বাজে উপদেশ, কারণ আপনি যদি আপনার সন্তানের জন্য আর্থিকভাবে সুনিশ্চিত ভবিষ্যৎ চান, তারা পুরনো নিয়ম অনুযায়ী চলতে পারবে না। এটা খুবই ঝুঁকির কাজ হবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, পুরনো নিয়ম বলতে আপনি কি বোঝাতে চাইছেন? জীবনের খেলায় আমার মতো লোকেরা আপনাদের থেকে আলাদা নিয়মাবলী মেনে চলে। তিনি বলেছিলেন, যখন একটা প্রতিষ্ঠান সংক্ষিপ্তকরণ বা ডাউনসাইজিং ঘোষণা করে তখন কি হয়? লোক ছাঁটাই হয়। আমি বললাম, পরিবারগুলো আক্রান্ত হয়, বেকারত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানটির কি হয়? বিশেষ করে শেয়ার বাজারে যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, শেয়ারের দাম সাধারণত বেড়ে যায়। যখন কোনো কোম্পানিকে ডাউন সাইজিং ঘোষণা করা হয়, আমি বললাম, যখন কোনো কোম্পানি লেবার কস্ট, শ্রমিকের খরচ কমায়, সে স্বয়ংচালিত যন্ত্রের মাধ্যমে অথবা শুধুমাত্র মজুর শক্তির পুনর্বিন্যাসের মাধ্যমে, যেভাবেই হোক না কেন, বাজার সেটা পছন্দ করে। ঠিক তাই, তিনি বলেছিলেন। আর যখন স্টকের দাম বেড়ে যায়, তখন আমার মতন লোকেরা অর্থাৎ শেয়ার হোল্ডাররা আরও ধনবান হয়। অন্য নিয়মাবলী বলতে আমি এটাই বুঝিয়েছি। এতে কর্মচারীরা হারে, মালিক ও বিনিয়োগকারীরা জেতে। রবার্ট শুধু মালিক এবং কর্মচারীর মধ্যকার তফাৎটাই বোঝাচ্ছিলেন না, তিনি নিজের ভাগ্য নিজে পরিচালনা করা এবং অন্যের হাতে পরিচালনার ভার দিয়ে দেওয়ার তফাতও দেখাচ্ছিলেন। কিন্তু বেশিরভাগ লোকের পক্ষে এই ব্যাপারটা বোঝা শক্ত। আমি বললাম, তারা শুধু ভাবে এটা ঠিক না। কিন্তু বেশিরভাগ লোকের পক্ষে এই ব্যাপারটা বোঝা শক্ত। আমি বললাম, তারা শুধু ভাবে এটা ঠিক না। এই জন্যই শিশুকে সরলভাবে ভালো শিক্ষা পাও বলাটা বোকামি। এটা ধরে নেওয়া বোকামি যে স্কুল যে শিক্ষা দেবে তা আপনার সন্তানদের গ্র্যাজুয়েশনের পরের দুনিয়ার মুখোমুখি হবার জন্য তৈরি করবে। প্রতিটি শিশুর আরও শিক্ষার প্রয়োজন, অন্য ধরনের শিক্ষার, আর তাদের নিয়মগুলি জানা দরকার। পয়সা কড়ির একটা নিয়ম আছে যা ধনীরা খেলে থাকে, এবং টাকা কড়ির আর এক রকমের নিয়ম আছে যা বাকি 95% লোকে খেলে, এবং এই 95% লোক এই নিয়মগুলো শেখে তাদের বাড়িতে এবং স্কুলে। এই কারণেই আজকের দিনে একটা শিশুকে সরলভাবে বলা, ভালো করে পড়াশোনা করো এবং চাকরি খোঁজো, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আজকের দিনে একটা শিশুর আরও বাস্তবধর্মী শিক্ষার প্রয়োজন, এবং বর্তমান ব্যবস্থা তা দিতে অক্ষম। ক্লাসে কটা কম্পিউটার আছে অথবা স্কুল কত অর্থ ব্যয় করছে, এসব আমি গ্রাহ্য করি না। শিক্ষা ব্যবস্থা যে বিষয় সম্বন্ধে নিজেই কিছু জানে না তা শেখাবে কি করে? তাহলে কিভাবে বাবা মায়েরা তাদের সন্তানকে এমন কিছু শেখাবে যা তাদের স্কুলে শেখানো হয় না? আপনি কিভাবে একটা শিশুকে অ্যাকাউন্টিং শেখাবেন? তাদের একঘেয়ে লাগবে না। আর যেখানে আপনি নিজেই ঝুঁকি বিমুখ, আপনি কিভাবেই বা তাকে অর্থ বিনিয়োগ করা শেখাবেন? আমি ঠিক করেছিলাম আমার ছেলে মেয়েদের জীবনে নিরাপদভাবে খেলার শিক্ষা দেওয়ার চেয়ে বুদ্ধি প্রয়োগ করে খেলার শিক্ষা দেওয়াটাই সবচেয়ে ভালো। আমি রবার্টকে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে কিভাবে আপনি একটা শিশুকে অর্থ সম্বন্ধে এবং যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সেসব শেখাবেন? কিভাবে এটা বাবা মার কাছে সহজ করা যায় যখন তারা নিজেরাই বিষয়টা বোঝেন না? তিনি বলেছিলেন, আমি এই বিষয়ে একটা বই লিখেছি। বইটা কোথায়? আমার কম্পিউটারে। বহু বছর ধরে ওখানে এলোমেলোভাবে আছে। আমি মাঝে মাঝে তথ্য যোগ করি, কিন্তু সব কিছু একসাথে করার সুযোগ আমার এখনো হয়নি। আমার অন্য বইটা বেস্ট সেলার হওয়ার পর আমি এটা লিখতে শুরু করি, কিন্তু আমার নতুন বইটা কখনো শেষ হয়নি, টুকরো টুকরো হয়ে রয়েছে। আর সত্যি এটি খণ্ডে খণ্ডে ছিল। সমস্ত ছড়ানো তথ্যগুলি পড়ার পর আমি ঠিক করলাম, এমন কিছু বিশেষত্ব আছে যা বিশেষত
এই পরিবর্তনের সময় সবার সঙ্গে ভাগ করা জরুরি। আমি রবার্টের বইয়ের সহলেখিকা হতে রাজি হলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কতখানি অর্থ বিষয়ক শিক্ষা একটা শিশুর প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি বললেন, তা নির্ভর করবে শিশুটির ওপর। তিনি অনেক কম বয়সে জানতেন যে তিনি ধনী হতে চান। তিনি যথেষ্ট ভাগ্যবান ছিলেন, কারণ একজন ধনী পিতৃপ্রতিম ব্যক্তির সান্নিধ্য তিনি পেয়েছিলেন। উনি তাকে পথ নির্দেশ করতে রাজি হয়েছিলেন। শিক্ষায় সফলতার ভিত্তিস্বরূপ রবার্ট বলেছিলেন, যেমন পুঁথিগত বিদ্যার দক্ষতা অপরিহার্য, তেমনি আর্থিক দক্ষতা এবং যোগাযোগ রক্ষা করার দক্ষতারও প্রয়োজন আছে। এরপর এলো রবার্টের দুই বাবার গল্প। একজন ধনী এবং অন্যজন দরিদ্র, যা তার সারা জীবনের অর্জিত সমস্ত দক্ষতার ব্যাখ্যা দেয়। দুই বাবার বৈপরীত্য একটা গুরুত্বপূর্ণ চিত্র উপস্থাপিত করে। এই বইটিকে সমর্থন করা, সম্পাদনা করা এবং তথ্যাদি একত্রিত করার ভার আমি নিয়েছিলাম। অ্যাকাউন্টেন্টরা এই বই তাদের পাঠ্য বইয়ের জ্ঞান দূরে সরিয়ে রাখেন এবং খোলা মনে রবার্টের উপস্থাপিত তথ্য গ্রহণ করেন। যদিও এর মধ্যকার অনেকগুলো তথ্য সর্বজন গৃহীত অ্যাকাউন্টিংয়ের মূলনীতিগুলোর ভিত্তিকেই নাড়া দিয়ে প্রশ্ন তোলে, কিন্তু সঙ্গে প্রকৃত বিনিয়োগকারীরা কিভাবে তাদের বিনিয়োগের সিদ্ধান্তকে বিশ্লেষণ করে তার মর্ম উপলব্ধি করতেও সাহায্য করে। বাবা মা হিসেবে আমরা যখন সন্তানকে উপদেশ দিই, স্কুলে যাও, মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো চাকরি জোগাড় করো, আমরা বেশিরভাগ এটি একটি সংস্কারের থেকেই বলি। এটি বরাবর সঠিক কাজ ছিল। যখন আমার প্রথম রবার্টের সাথে দেখা হয়, ওর কল্পনা বা ধারণা আমাকে শুরুতে চমকে দিয়েছিল। দুজন বাবার সান্নিধ্যে প্রতিপালিত হওয়ায় তার দুটো আলাদা উদ্দেশ্যের জন্য সংগ্রাম করার শিক্ষা হয়েছিল। তার শিক্ষিত বাবা তাকে একটা প্রতিষ্ঠানের কাজ করতে উপদেশ দিতেন, তার ধনী বাবা উপদেশ দিতেন প্রতিষ্ঠানটির মালিক হতে। জীবনের এই দুটো পথের জন্যেই শিক্ষার প্রয়োজন, কিন্তু শিক্ষার বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। ওর শিক্ষিত বাবা ওকে উৎসাহ দিতেন বুদ্ধিমান হবার, আর ধনী বাবা রবার্টকে উৎসাহ দিতেন বুদ্ধিমান লোককে চাকরি দেওয়ার জন্য। হাওয়াই স্টেটের শিক্ষা বিভাগের সুপারিনটেনডেন্ট 16 বছর বয়স পর্যন্ত তুমি ভালো নম্বর না পেলে চাকরি পাবে না, এই সাবধানী বাণী রবার্টের উপর সামান্যই প্রভাব ফেলতে পেরেছিল। তিনি ইতিমধ্যে জেনে গিয়েছিলেন যে তার বৃত্তি হবে কোনো প্রতিষ্ঠানের মালিক হওয়া, প্রতিষ্ঠানের জন্য কাজ করা নয়। বস্তুত একজন বিজ্ঞ এবং দৃঢ় প্রতিজ্ঞ হাই স্কুলের পথপ্রদর্শক উপদেষ্টা না থাকলে রবার্ট হয়তো কলেজেই যেতেন না। একথা তিনি স্বীকার করেন। তিনি নিজের সম্পত্তি তৈরি করার জন্য উন্মুখ ছিলেন, কিন্তু শেষ অবধি তিনি বুঝেছিলেন যে কলেজ শিক্ষাও তার পক্ষে লাভদায়ক হবে। সত্যি বলতে এই বইয়ের উদ্দেশ্য বোধ হয় আজকালকার বেশিরভাগ বাবা মায়েদের পক্ষে একটু বেশি ধরাছোঁয়ার বাইরে এবং সম্পূর্ণ মৌলিক। কিছু বাবা মার সন্তানদের স্কুলে রাখতেই যথেষ্ট কঠিন সময়ের মুখোমুখি হতে হচ্ছে, কিন্তু এই পরিবর্তনশীল সময়ের আলোতে বাবা মা হিসাবে আমাদের প্রয়োজন নতুন আর সাহসী উদ্দেশ্যগুলোকে আরও খোলা মনে গ্রহণ করা। শিশুদের কর্মচারী হতে উৎসাহ দেওয়া তাদের সারা জীবন ধরে ন্যায্যের বেশি কর দিতে উপদেশ দেওয়ার মতো। এতে অন্যের পেনশনের আশ্বাস থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আর এটা সত্যি যে ট্যাক্সই হচ্ছে ব্যক্তিবিশেষের সবচেয়ে বড় খরচ। বস্তুত বেশিরভাগ পরিবার জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি অবধি গভর্নমেন্টের কাজ করে শুধু তাদের ট্যাক্স উপার্জন করার জন্য। তাই এখন নতুন মতবাদ প্রয়োজন এবং এই বই আমাদের তা দিচ্ছে। রবার্ট দাবি করে ধনীরা তাদের ছেলেমেয়েদের আলাদাভাবে শিক্ষা দেয়, তারা সন্তানদের বাড়িতে খাবার টেবিলে শিক্ষা দেয়। আপনি আপনার ছেলেমেয়েদের সঙ্গে যে বিষয়গুলো আলোচনা করতে চান, এই মতবাদগুলো তার অনুরূপ নাও হতে পারে, কিন্তু এদিকে দৃষ্টি দেবার জন্য ধন্যবাদ। এবং আমি আপনাদের উপদেশ দেব, খুঁজতে থাকুন।
একজন মা এবং সিপিএ হিসেবে আমার মতে শুধু ভালো নম্বর পাওয়া এবং ভালো চাকরি খোঁজার বদ্ধমূল ধারণাটা এখন পুরনো হয়ে গেছে। আমার সন্তানদের আরও বাস্তবধর্মী উপদেশ দেবার প্রয়োজন। আমাদের প্রয়োজন নতুন মতবাদের এবং আলাদা শিক্ষার। ভালো কর্মচারী হবার জন্য সংগ্রামের সঙ্গে আমাদের সন্তানদের নিজেদের টাকা বিনিয়োগ করে তার মালিক হবার জন্য সংগ্রাম করতে বলার পরামর্শটা খুব একটা মন্দ নয়। একজন মা হিসেবে আমার আশা, এই বই অন্য বাবা মায়েদের সাহায্য করবে। জনসাধারণকে এই তথ্য দিয়ে রবার্ট আশা করছে, ইচ্ছে থাকলে যে কেউ সাফল্য পেতে পারে। আপনি যদি আজ একজন মালি বা পরিচালক হন, অথবা যদি বেকারও হন, নিজেকে শিক্ষিত করার ক্ষমতা আপনার আছে। যাদের আপনি ভালোবাসেন তাদেরও আপনি শেখাতে পারেন তারা কিভাবে নিজেদের আর্থিক বিষয়ে যত্নবান হতে পারেন। মনে রাখবেন, আর্থিক বুদ্ধি একটি মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা আমাদের আর্থিক সমস্যার সমাধান করি। আজকে আমরা প্রযুক্তিবিদ্যায় যে বিশ্বব্যাপী বিরাট, অথবা বলা যায় বিগত দিনে যা মুখোমুখি হতে হয়েছে, তার থেকেও কারোরই হাতে জাদুদণ্ড নেই। কিন্তু একটা বিষয় সুনিশ্চিত যে পরিবর্তন আমাদের সামনে অপেক্ষা করছে তা আমাদের বর্তমান বাস্তবের বাইরে। ভবিষ্যতে কী আছে কে জানে, কিন্তু যাই হোক, আমাদের কাছে দুটো প্রাথমিক মনোনয়নের সুযোগ আছে, হয় সাবধানে খেলা অথবা বুদ্ধিমানের মতো খেলা। নিজেকে প্রস্তুত করা, শিক্ষিত করা এবং নিজের আর নিজের সন্তানদের আর্থিক বৃদ্ধি জাগিয়ে তোলা। প্রথম অধ্যায়। ধনবান বাবা, নির্ধন বাবা। রবার্ট কিওসাকি যেমনটি বর্ণনা দিয়েছিলেন, আমার দুজন বাবা ছিলেন, একজন ধনবান এবং অন্যজন নির্ধন। একজন খুবই উচ্চশিক্ষিত এবং বুদ্ধিমান, তার পিএইচডি ডিগ্রি ছিল এবং তিনি 4 বছরের প্রাক স্নাতক পড়া 2 বছরেরও কম সময়ে সম্পূর্ণ করেছিলেন। তারপর তিনি আরও পড়াশোনার জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ শিকাগো এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গিয়েছিলেন। এই সমস্ত শিক্ষা লাভের জন্য উনি সম্পূর্ণ ছাত্রবৃত্তি পেয়েছিলেন। আমার অন্য বাবা 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করেননি। তারা দুজনেই সারা জীবন পরিশ্রম করে কর্মজীবনে সফল হয়েছিলেন। দুজনেই প্রচুর রোজগার করেছেন। তবুও একজন সারা জীবন সংগ্রাম করেছিলেন, অন্যজন হাওয়াইয়ের সবথেকে ধনীদের মধ্যে একজন হয়েছিলেন। একজন মারা যাওয়ার সময় কোটি কোটি ডলার তার পরিবার, দান এবং চার্চের জন্য রেখে গেছেন। অন্যজন বাকি রেখে গেছেন শুধু দেনা। তারা দুজনেই দৃঢ়চেতা, আকর্ষণীয় এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন। দুজনেই আমাকে পরামর্শ দিয়েছেন, কিন্তু তারা একই ধরনের পরামর্শ দেননি। দুজনেই দৃঢ়ভাবে শিক্ষায় বিশ্বাস করতেন, কিন্তু তারা একই শিক্ষার পাঠ্যক্রম অনুমোদন করেননি। আমার যদি একজন বাবা থাকতো, তবে তার উপদেশ আমাকে হয় গ্রহণ করতে হতো অথবা বর্জন করতে হতো। দুজন বাবা উপদেশ দেবার জন্য থাকায় দুটো বিপরীতধর্মী মতামত শুনে আমার বিকল্প পছন্দের সুযোগ ছিল। একটা মতামত ধনী ব্যক্তির এবং অন্যটা গরিব ব্যক্তির। একটা অথবা অন্যটা সরলভাবে গ্রহণ বা বর্জন না করে আমি এ নিয়ে আরও ভাবনা চিন্তা করতাম, আর দুটো তুলনা করতাম এবং তারপর নিজের জন্য বেছে নিতাম। সমস্যাটা হলো, এই ধনবান ব্যক্তিটি তখনও ধনী হয়নি এবং নির্ধন ব্যক্তিটি তখনও গরিব নন। দুজনেই তাদের কর্মজীবন সবে শুরু করেছিলেন এবং দুজনেই অর্থ এবং পরিবার নিয়ে সংগ্রাম করেছিলেন। কিন্তু টাকা পয়সার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা। উদাহরণস্বরূপ, এক বাবা বলতেন, অর্থের প্রতি ভালোবাসাই সমস্ত নষ্টের মূল। অন্যজন বলতেন, অর্থ যথেষ্ট না থাকাই সমস্ত অনিষ্টের কারণ। দুজন দৃঢ় চরিত্রের বাবা থাকায় এবং দুজনেই আমাকে প্রভাবিত করায় একজন অল্প বয়সী ছেলে হিসেবে আমি মুশকিলে পড়েছিলাম। আমি একজন ভালো ছেলে হতে এবং কথা শুনতে চেয়েছিলাম, কিন্তু দুজন বাবা একই কথা বলতেন না। তাদের দুজনের দৃষ্টিভঙ্গির বৈপরীত্য, বিশেষ করে
অর্থ সংশ্লিষ্ট বিষয়ে এত চূড়ান্ত প্রভেদ ছিল যে আমি ক্রমশ অনুসন্ধিৎসু এবং উৎসুক হয়ে উঠেছিলাম। তাদের দুজনের দৃষ্টিভঙ্গির বৈপরীত্য, বিশেষ করে অর্থ সংশ্লিষ্ট বিষয়ে এত চূড়ান্ত প্রভেদ ছিল যে আমি ক্রমশ অনুসন্ধিৎসু এবং উৎসুক হয়ে উঠেছিলাম। এরা দুজনেই আলাদাভাবে কি বলেছেন দীর্ঘ সময় ধরে আমি চিন্তা করতে শুরু করেছিলাম। আমার অনেকটা ব্যক্তিগত সময় কাটত গভীরভাবে চিন্তা করে এবং নিজেকে প্রশ্ন করে, কেন উনি ও কথা বললেন? এবং তারপর অন্য বাবার বক্তব্য নিয়েও মনে একই প্রশ্ন উঠত। শুধু আমি যদি বলতে পারতাম, হ্যাঁ উনি ঠিক বলেছেন, আমি ওর সাথে তাহলে একমত, এটা অনেকটা সহজ হতো, অথবা তার দৃষ্টিভঙ্গি সোজাসুজি বাতিল করে দিতে পারতাম এই বলে যে বুড়ো লোকটা জানে না ও কি বলছে। তার বদলে আমার দুজন বাবা থাকায়, যাদের দুজনকেই আমি ভালোবাসতাম, তারা আমাকে চিন্তা করতে বাধ্য করেছিলেন এবং শেষ অবধি আমার নিজস্ব একটা চিন্তাধারা বেছে নিতে হয়েছিল। শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ বা বর্জন করার চেয়ে এই প্রক্রিয়া, অর্থাৎ চিন্তা করে নিজের জন্য বেছে নেওয়া ভবিষ্যৎ, পরবর্তীকালে আমার জন্য প্রভূত মূল্যায়ন হয়েছিল। ধনীদের ক্রমশ ধনী হওয়ার, গরিবদের আরও গরিব হওয়ার এবং মধ্যবিত্তদের দেনার বিরুদ্ধে যুদ্ধ করার একটা কারণ হলো অর্থের বিষয়ে শিক্ষা বাড়িতেই হয়, স্কুলে নয়। আমরা বেশিরভাগই আমাদের বাবা মার কাছ থেকে অর্থের বিষয়ে শিক্ষা পাই। সুতরাং এক গরিব বাবা মা তার সন্তানদের অর্থ সম্বন্ধে কি বলতে পারেন? তারা সোজাসুজি বলেন, স্কুলে থাকো এবং পরিশ্রম করে পড়াশোনা করো। শিশুটি অত্যন্ত ভালো নম্বর পেয়ে গ্র্যাজুয়েট হতে পারে, কিন্তু তার আর্থিক কর্মসূচি এবং মানসিক দৃষ্টিভঙ্গি হবে একজন গরিব মানুষের মতো। অর্থের বিষয়ে স্কুলে শিক্ষা দেওয়া যায় না। স্কুল পুঁথিগত বিদ্যা এবং পেশাদারি দক্ষতার শিক্ষার মনোনিবেশ করে, কিন্তু আর্থিক দক্ষতায় করে না। এর থেকে বোঝা যায় কেন বুদ্ধিমান ব্যাংকার, ডাক্তার, অ্যাকাউন্টেন্ট স্কুলে খুব ভালো নম্বর অর্জন করা সত্ত্বেও সারা জীবন হয়তো অর্থের জন্য লড়াই করে। আমাদের জাতীয় দেনার কারণ অনেকাংশেই উচ্চশিক্ষিত রাজনীতিবিদ এবং সরকারি উচ্চপদস্থ কর্মচারীরা, যারা আর্থিক বিষয়ে রায় দেন অথচ অর্থের বিষয়ে যাদের কোনো প্রশিক্ষণ নেই বা যৎসামান্য। আমি প্রায়শই ভবিষ্যতের বিষয়ে ভাবি। যখন কোটি কোটি লোকের আর্থিক এবং চিকিৎসার সাহায্যের দরকার হবে, তখন কি হবে? তারা তাদের পরিবার অথবা সরকারের ওপর সাহায্যের জন্য নির্ভরশীল হবে। যখন মেডিকেয়ার আর সোশ্যাল সিকিউরিটি ভাড়ার শূন্য হয়ে যাবে, তখন কি হবে? কি করে একটা জাতি বাঁচবে যদি তার শিশুদের অর্থ সংক্রান্ত শিক্ষা দেবার ভার এমন সব বাবা মার উপর লাগাতার ন্যস্ত করা হয়, যাদের মধ্যে বেশিরভাগ এখনোই দরিদ্র বা দরিদ্র হতে চলেছেন? যেহেতু আমার দুজন প্রভাবশালী বাবা ছিলেন, আমি তাদের দুজনের কাছ থেকেই শিখেছিলাম। আমার দুই বাবার উপদেশ নিয়েই আমাকে চিন্তা ভাবনা করতে হতো, এবং তা করতে গিয়ে আমি মানুষের জীবনের উপর তার চিন্তাধারার প্রভাবের এক মূল্যবান অন্তর্দৃষ্টি লাভ করেছিলাম। যেমন আমার এক বাবার বলার অভ্যাস ছিল, আমার এটা করার সামর্থ্য নেই। অন্য বাবা এই কথাগুলি ব্যবহার করতে নিষেধ করতেন। তিনি বলতেন, আমার কিভাবে এটা করার সামর্থ্য হবে? এটা ছিল মত এবং অন্যটা প্রশ্ন। একজন সমস্যাটাতে ঢুকতেই দিচ্ছেন না এবং অন্যজন চিন্তা করতে বাধ্য করাচ্ছেন। আমার তাড়াতাড়ি বড়লোক হওয়ার সম্ভাবনাযুক্ত বাবা ব্যাখ্যা করতেন যে আমার করার সামর্থ্য নেই।